আসসালামু আলাইকুম। আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে পড়ব হচ্ছে দশম অধ্যায়ে পাঠ 7 থেকে 13। গত ক্লাসে আমরা অ্যাসিড এবং ক্ষার সম্পর্কে জেনেছিলাম যে অ্যাসিড এবং ক্ষার কি এবং এদের বৈশিষ্ট্য কি। আজকে আমরা জানবো যে অ্যাসিড এবং ক্ষারের কিছু বৈশিষ্ট্য প্রদানকারী বিক্রিয়া, অর্থাৎ আজকে সমস্ত ক্লাসটাই হবে বিক্রিয়াকে নিয়ে। যারা বিক্রিয়াকে একটু ভয় পাও তাদের জন্য খুব সহজ করার জন্য আজকের এই ক্লাসটা। তো আজ শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো যে অ্যাসিডের বৈশিষ্ট্য প্রদানকারী বিক্রিয়াগুলো লিখো। যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমার মার্কস দেখে তারপর অ্যান্সার করবে। অ্যাসিডের বৈশিষ্ট্য প্রদানকারী বিক্রিয়া নরমালি 3 ধরনের বিক্রিয়া তোমাদের বইয়ে দেওয়া আছে। এর মধ্যে থেকে যে কোনো 2টা বিক্রিয়া দিবে, সেটা নির্ভর করে মার্কসের উপর। প্রতিটা যত মার্ক থাকে, ধরো যদি তোমার প্রশ্নে 2 মার্কস থাকে তাহলে তুমি মিনিমাম 2টা বিক্রিয়া দিবে, যদি 3 মার্কস থাকে তাহলে 3টা দিবে। আচ্ছা, তো প্রথম বিক্রিয়া আমরা পড়বো কার্বনের যৌগের সাথে বিক্রিয়া। অ্যাসিডের সাথে কার্বনের যৌগের বিক্রিয়া। কার্বনের যৌগ কোনগুলো? যে সমস্ত যৌগের মধ্যে কার্বনেট নামক যৌগমূলক থাকে। আমরা সবাই অলরেডি জেনে গিয়েছে যে কার্বনেট মূলক কোনটা, যৌগমূলক কোনটা। যে সমস্ত যৌগের লাস্টে এই যে CO3 বা এই কার্বনের যৌগমূলকটা থাকবে সেগুলোই হচ্ছে কার্বনেট যৌগ। তো আমরা এই ধরনের এক ধরনের কার্বনেট যৌগ জানতে পারি, সেটা হচ্ছে চুন। চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়াটা শিখব। নরমালি চুনের সাথে যদি অ্যাসিড ফোটায় ফোটায় যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে খুব বুদবুদ আকারে গ্যাস বের হয় এবং সেটা ফেনা সৃষ্টি করে। কেন করে সেটা আমরা রাসায়নিক বিক্রিয়াটা দেখলেই বুঝতে পারবো। দেখো, ক্যালসিয়াম কার্বনেট বা চুনের সাথে যখনই ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করা হয় সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, যেটার কারণে বুদবুদ আকারে গ্যাস বের হবে এবং সেই সাথে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। কেমন করে দেখো, ধরো যখনই এই রাসায়নিক বিক্রিয়া হবে তখনই কি হবে, এগুলো ভেঙে যাবে। ধরলাম যে আমরা আমাদের বোঝার সুবিধার্থে ধরবো যে এগুলো আমরা ভেঙে দিব, আর এগুলো নরমালি ভেঙে যায়। তারপর কি হবে, এই ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম আলাদা হয়ে যাবে এবং কার্বনের যৌগ আলাদা হয়ে যাবে। কার্বনের যৌগের ধর্ম হচ্ছে যে কার্বনের যৌগটা যখনই আলাদা হয়ে যাবে তখনই এটা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। খেয়াল রাখবে যে আমরা অ্যাসিডের সাথে যত কার্বনের যৌগের বিক্রিয়া ঘটাই না কেন সেক্ষেত্রে কি হবে, কার্বনের যৌগটা ভেঙে এখনো কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তো কার্বন ডাই অক্সাইড যখন ক্যালসিয়াম কার্বনেট থেকে আলাদা হয়ে যায় তারপরে আমরা এখানে দেখো লক্ষ্য করলে দেখবে এখানে কি থাকবে, এখানে ক্যালসিয়াম থাকবে আর একটা অক্সিজেন থাকবে। কারণ কার্বনেটের সংকেত কি CO3, আর আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি সেটা সংকেত কি CO2। তো নরমালি কার্বনেট থেকে যখন কার্বন ডাই অক্সাইড চলে যায় আমরা এখানে অবশিষ্ট হিসেবে পাই একটা অক্সিজেন আর ক্যালসিয়াম। তো এক্ষেত্রে দেখা যায় যে এই যে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামটা এখানকার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে এবং অবশিষ্ট যে হাইড্রোজেন থাকে এই হাইড্রোজেন এবং এখান থেকে যে অক্সিজেনটা আমরা পাই এই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন করে। অর্থাৎ তোমরা যদি বিক্রিয়া ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়ো তাহলে বিক্রিয়া ভুলার সম্ভাবনা থাকবে না এবং নিজেরাই ব্যাপারটা বুঝতে পারবে। ক্যালসিয়াম কার্বনের যখনই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তখন কার্বনের যৌগটা আলাদা হয়ে যাবে এবং কার্বনের যৌগ থেকে কি হবে, এখনো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে এবং বাকি যা থাকবে অর্থাৎ যে ক্যালসিয়াম এবং অক্সিজেন থাকবে এরা আবার অ্যাসিডের 2টা অংশের সাথে আলাদা আলাদা বিক্রিয়া করবে। কিভাবে, এর মধ্যে যে ক্যালসিয়াম থাকবে সেটা অ্যাসিডের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং যে অক্সিজেন থাকবে সেটা অ্যাসিডের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে চুনের সাথে অ্যাসিডের বিক্রিয়া। তোমাদের যদি বলা থাকে যে কার্বনের যৌগের সাথে অ্যাসিডের বিক্রিয়াটা লিখো সেটাও হলে তোমরা এটা লিখবে। আবার এটা অন্যভাবেও আসতে পারে যে চুনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অথবা তোমাদের বিক্রিয়াটা লিখে দিবে যে চুন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু হোয়াট। তখন তোমরা কি করবে, বিক্রিয়াটা কমপ্লিট করবে। ক্যালসিয়াম কার্বনেট বা চুন কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড নামক লবণ
পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এছাড়া আরেকটা বিক্রিয়াও তোমরা শিখবে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা। আমরা যে খাবার সোডা ইউজ করি সেটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়। প্রশ্ন আসতে পারে যে খাবার সোডার সাথে অ্যাসিডের বিক্রিয়া কি ঘটে, অথবা এমনও আসতে পারে যে অ্যাসিডের সাথে অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু হোয়াট। তখন তোমরা কিভাবে করবে, এখানে রিঅ্যাকশনটা কমপ্লিট করতে হবে। আগের মতোই প্রক্রিয়া কিভাবে, এখানে কি আছে দেখো, সোডিয়াম বাইকার্বনেটে আছে সোডিয়াম হাইড্রোজেন এবং কার্বনেট নামক যৌগমূলক। তো আমরা কি করব, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার সময় এগুলোকে ভাগ করে দেবো। বললাম এই সোডিয়াম আলাদা হয়ে গেল, হাইড্রোজেন আলাদা হলো এবং কার্বনেট মূলক আলাদা হলো। আর অ্যাসিডে কি হবে, অ্যাসিডে হাইড্রোজেন এবং ক্লোরিন দুটাকে আলাদা করে দিলাম। তো এখন রাসায়নিক বিক্রিয়া কি হবে, আমরা কি বলেছিলাম এর আগে আমরা জেনেছিলাম যে কার্বনেট যৌগ যখনই অ্যাসিডের সাথে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, প্রথমে কার্বনের যৌগটা ভেঙে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। অর্থাৎ আমরা এখানে যে কার্বনের যৌগটা পাবো সেটা ভেঙে এখনো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। ফলে এখানে কি থাকবে, সোডিয়াম থাকবে, হাইড্রোজেন থাকবে এবং এখনো অক্সিজেন থাকবে। তো এই ক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে দেখো সোডিয়াম অ্যাসিডের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক লবণ তৈরি করে। এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করে বা লবণ গঠন করে। আর এখানে অবশিষ্ট থাকে কি, অ্যাসিডে থাকে হাইড্রোজেন এবং সোডিয়াম বাইকার্বনেটে থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এখানে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন অক্সিজেন এরা মিলিত হয়ে পানি উৎপন্ন করে। অর্থাৎ সব হাইড্রোজেন অক্সিজেন গুলো একত্রিত হয়ে পানি উৎপন্ন করবে, কার্বনের যৌগ ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং অবশিষ্ট যা থাকবে অর্থাৎ অ্যাসিডের ক্লোরিন অংশ এবং সোডিয়াম বাইকার্বনেটের সোডিয়াম অংশ, এই দুটা মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক লবণ গঠন করবে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, খাবারের সোডা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং লবণ তৈরি করে, আর লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপর আমরা পড়বো যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কি ঘটে, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া ঘটলেও এখানে আর কিছু না, যা শুধু এক্সচেঞ্জ ঘটে। কিরকম এক্সচেঞ্জ ঘটে, ধাতুগুলো সাধারণত যখনই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখনই এরা ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হয়। কিরকম দেখো, আমরা এখানে নিলাম জিঙ্ক। জিঙ্ক যখনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখনই জিঙ্ক হয়ে যায় জিঙ্ক +2, অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়। অন্যদিকে এই অ্যাসিডটাকে আমরা ভেঙে দিই, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পরে অ্যাসিড কি হবে, অ্যাসিডের দুটো অংশ ভেঙে যাবে। এই হাইড্রোজেনটা আমরা জানি কি, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণের সময় হাইড্রোজেন প্লাস আয়ন হিসেবে থাকে, অর্থাৎ হাইড্রোজেন থাকে হাইড্রোজেন ধনাত্মক আয়ন হিসেবে এবং ক্লোরিন থাকে ক্লোরিন মাইনাস আয়ন হিসেবে। তো এক্ষেত্রে দেখা যায় যে জিঙ্ক কি করবে, জিঙ্ক ধনাত্মক চার্জযুক্ত হয়, সে ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরিনের সাথে যুক্ত হবে। অর্থাৎ এই ধাতু কি করবে, ধাতু হাইড্রোজেনটাকে অপসারণ করে ও ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক লবণ তৈরি করবে। এবং এখানে অ্যাসিডে কি থাকে, যদি ক্লোরিন চলে যায় ধাতুর সাথে তাহলে বাকি থাকে হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনটা গ্যাস হিসেবে বের হয়। অর্থাৎ ধাতুর সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটে, ধাতু অ্যাসিডের ঋণাত্মক অংশটার সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে এবং মুক্ত হাইড্রোজেন নির্গত হয়। অর্থাৎ এই হাইড্রোজেন গ্যাস আকারে নির্গত হয়ে যায়। একই রকম ভাবে যদি আমরা এখানে জিঙ্ক না ইউজ করে অন্য কোনো ধাতু যেমন ম্যাগনেসিয়াম বা সোডিয়ামও ইউজ করি, সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে। কি ঘটবে, এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এই অ্যাসিডের ঋণাত্মক অংশ, ম্যাগনেসিয়ামও ধরলাম যে আমরা অ্যাসিড নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করবে এবং হাইড্রোজেন গ্যাস মুক্ত করবে। তো এক্ষেত্রে সকল এই যে ধাতুগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এরা কি করবে, অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে এবং মুক্ত হাইড্রোজেন গ্যাস নির্গত করবে। এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড না হয়ে যদি সালফিউরিক অ্যাসিডও হতো তাহলে কি হতো, তাহলে এই ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিডের সালফেট মূলকের সাথে যুক্ত হতো, কারণ সালফেট মূলকটা কি ঋণাত্মক আয়নযুক্ত।
তো সালফেট মূলকের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম সালফেট গঠন করতো এবং হাইড্রোজেন মুক্ত করে দিত। বড় কথা হচ্ছে যখনই কোনো ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখনই কি হবে, অ্যাসিডের হাইড্রোজেনকে বাদ দিয়ে বাকি যে অংশ থাকবে সেটার সাথে ও যুক্ত হয়ে লবণ তৈরি করবে এবং এই হাইড্রোজেনটা গ্যাস হয়ে মুক্ত হয়ে যাবে। এটা গেল ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। এরপর আমরা পড়বো যে অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া। তোমরা তোমাদের রাসায়নিক বিক্রিয়ার নামক অধ্যায়ে পড়েছিলে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে কি বলে, প্রশমন বিক্রিয়া। কেন? অ্যাসিড এবং ক্ষার দুইটা সম্পূর্ণ বিপরীত ধর্ম পদার্থ এবং এরা যখনই কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন যৌগ উৎপন্ন হয় সেটা অ্যাসিড এবং ক্ষার কারো ধর্মই প্রদর্শন করে না, একদম নিরপেক্ষ থাকে, অর্থাৎ তাদের দুজনের ধর্মই প্রশমিত হয়। এই কারণে এই বিক্রিয়াগুলোকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এবং প্রশমন বিক্রিয়ায় কি ঘটে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার ফলে লবণ এবং পানি উৎপন্ন হবে। আমরা কিছু উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরো স্পষ্ট বুঝতে পারি বা এখন বুঝে নিব। ক্ষারের এবং অ্যাসিডের মধ্যে দেখো, বললাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে। আমরা বিক্রিয়ার আগের সিস্টেম অনুযায়ী কি করবো, প্রথমে এগুলোকে ভেঙে দিব। সোডিয়াম অর্থাৎ আমরা আগে কি জেনেছিলাম অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞায়, যে অ্যাসিড সমূহ কি করবে, পানিতে হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে এবং ক্ষারগুলো পানিতে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করবে। তো সেই অনুযায়ী যদি আমরা অ্যাসিড এবং ক্ষারগুলোকে ভাগ করে দিই, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডকে দুভাগ করে দিলাম, এক পাশে থাকবে হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সাইড অংশ, আরেকটা পার্টে থাকবে সোডিয়াম। একই রকম ভাবে অ্যাসিডটাকেও আমরা দুই ভাগ করে দেব। ধরলাম আমরা এখানে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, একে দুই ভাগ করে দিই, এক পাশে থাকবে হাইড্রোজেন আর এক পাশে থাকবে ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন অংশটা আলাদা হয়ে যাবে এবং ক্লোরাইড অংশটা আলাদা হয়ে যাবে। নরমালি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার পূর্বে যৌগগুলো সাধারণত আয়নে বিভাজিত হয়ে যায় এবং আয়নে বিভাজিত হওয়ার পরেই তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই কারণে কি হলো, যে সোডিয়াম হাইড্রোক্সাইড যখনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সোডিয়াম পার্টটা সোডিয়াম আয়ন হিসেবে এবং হাইড্রোক্সাইড আয়নটা হাইড্রোক্সাইড আয়ন হিসেবে থাকবে এবং এই যে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এর হাইড্রোজেন আয়ন আলাদা হয়ে যাবে এবং ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখা যায় যে কি হয়, হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড আয়ন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন, এই যে টোটাল অংশটা এরা দুজন মিলিত হয়ে কি করবে, পানি উৎপন্ন করে। হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে এবং এক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরিন এরা দুজনে আবার কি করবে, অ্যাসিড থেকে ক্লোরাইড অংশ এবং ক্ষার থেকে সোডিয়াম অংশ, এই দুটো আবার মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক লবণ তৈরি করবে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার দুইটা মূল বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি কি করে, অ্যাসিড দ্রবণে হাইড্রোজেন আয়ন দিবে এবং ক্ষার দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দিবে। তো যখন অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হয়, নরমাল আসল ফর্মুলা হচ্ছে যে অ্যাসিডের হাইড্রোজেন এবং ক্ষারকের হাইড্রোক্সাইড এরা দুজন একসাথে হয়ে পানি উৎপন্ন করবে এবং বাকি যা থাকবে, যে অংশগুলো থাকবে, এরা পরস্পর যুক্ত হয়ে লবণ তৈরি করে। এই যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড অংশ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন অংশ এরা যুক্ত হয়ে পানি তৈরি করে এবং সোডিয়াম এবং অবশিষ্ট যে সোডিয়াম আয়ন থাকে এবং ক্লোরাইড আয়ন থাকে, এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আবার একই রকম ভাবে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডে কি ঘটে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও এক ধরনের ক্ষারক এবং এর নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে তখন একই রকম হবে, কি হবে, হাইড্রোক্সাইড আয়ন আলাদা হয়ে যাবে, নাইট্রিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন আলাদা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড দুটা মিলিত হয়ে পানি উৎপন্ন করবে এবং অ্যাসিডের যে নাইট্রেট আয়ন থাকবে সেটা ক্ষারকের পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট নামক লবণ তৈরি করবে। অর্থাৎ এই যে ক্ষারক এবং অ্যাসিড এদের বিক্রিয়া কি হবে, পানি এবং লবণ এভাবেই উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে এই জন্য এই থেকেও লবণের সংজ্ঞা দেওয়া হয়। যদি প্রশ্ন আসে যে লবণ কি, এভাবেও লেখা যায় যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে, অ্যাসিড বা ক্ষারকের বিক্রিয়ায় যে মূল উপাদান তৈরি হয়, পানি ছাড়া যে মূল উপাদানটা থাকে সেটাই হচ্ছে লবণ। এভাবেও লবণের সংজ্ঞা দেওয়া যায়।
যদিও শুধুমাত্র প্রশমন বিক্রিয়া না, অন্যান্য বিক্রিয়ার মাধ্যমেও লবণ উৎপন্ন হয়। যেমন আমরা এতক্ষণ যে বিক্রিয়াগুলো করলাম, যে কার্বনের যৌগের সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া, এদের সাথে বিক্রিয়ার ফলেও লবণ উৎপন্ন হয়। এদের সাথে বিক্রিয়ার ফলে লবণ হচ্ছে কোনগুলো? ধরো কার্বনের যৌগের সাথে বিক্রিয়ার ফলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া যে ক্যালসিয়াম ক্লোরাইড পেয়েছিলাম সেটা একটা লবণ। আবার ধাতব বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায়, ধরো জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া যে জিঙ্ক ক্লোরাইড পেয়েছিলাম সেটাও হচ্ছে একটা লবণ। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? লবণ উৎপন্ন হয়, এই জন্য এদেরকে লবণ উৎপাদন বিক্রিয়াও বলা যায়। একসাথে যেমন এরা অ্যাসিডের ধর্মকে প্রদর্শন করে, ঠিক তেমনি একইভাবে এরা লবণও উৎপন্ন করে। আরেকটা প্রশ্ন তোমাদের অন্যরকম ভাবে আসতে পারে, সেটা হচ্ছে চুনের পানি। চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়া কি ঘটে, বা চুনের পানির সাথে যদি সালফিউরিক অ্যাসিড মেশানো হয়, ফোটায় ফোটায় সালফিউরিক অ্যাসিড মেশানোর ফলে কি উৎপন্ন হবে? অথবা এমন ভাবে প্রশ্ন আসতে পারে যে চুনের পানি প্লাস সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু হোয়াট, তখন রাসায়নিক বিক্রিয়াটাকে কমপ্লিট করবে, দেন এটার বর্ণনা করবে। চুনের পানিটা কি? চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা আগেও পড়েছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি। চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর চুনের পানির সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বা সংকেত রাসায়নিক নাম বলা যায়। অর্থাৎ চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং চুনের পানির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং এর সংকেত হচ্ছে CaOH2। তো এখন এই ক্ষেত্রেও দেখা যায় যে যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, কারণ এটা কি করে? পানিতে হাইড্রোক্সাইড আয়ন ত্যাগ করে, একটা ক্ষারক। এটা যখন এই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তখনও আমাদের আগের ফর্মুলার মতোই বিক্রিয়ায় কি করবে? পানি এবং লবণ উৎপন্ন করবে। তো এই ক্ষেত্রে কিভাবে পানি তো উৎপন্ন করবে, আর লবণটা কি হবে আমরা কিভাবে পাবো? রাসায়নিক বিক্রিয়া দেখলে পাবো। দেখো আমরা কি করব, ক্ষারকের সংখ্যা অনুযায়ী হাইড্রোক্সাইড আয়নটাকে আলাদা করে দিব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সাইড আলাদা করে দিলাম। এরপর সালফিউরিক অ্যাসিড থেকে কি করব? হাইড্রোজেন অংশটা আলাদা করে দিব। অর্থাৎ এখানে হাইড্রোজেন পার্টটা হাইড্রোজেন আয়নে পরিণত হবে, আর এর হাইড্রোক্সাইড পার্টটা হাইড্রোক্সাইড আয়নে পরিণত হবে। ফলে কি হবে? এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড এরা পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, এবং এখানে অবশিষ্ট কি থাকে? ক্ষারকে থাকে ক্যালসিয়াম এবং অ্যাসিডে থাকে সালফেট। এই ক্যালসিয়াম এবং সালফেট পরস্পর যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট নামক লবণ উৎপন্ন করবে। অর্থাৎ আমরা কি পাই? যে চুনের পানির সাথে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে, বা চুনের পানিতে যদি ফোটায় ফোটায় সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে পানি এবং ক্যালসিয়াম সালফেট নামক লবণ তৈরি হবে। এইটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ এইটা একই সাথে ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়াও বলতে পারো, আবার চুনের পানির সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াও বলতে পারো, আবার চুনের পানির সাথে অ্যাসিডের বিক্রিয়াও বলতে পারো। তো এইটা বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসতে পারে, কিন্তু অ্যান্সার এইটাই হবে। অর্থাৎ ঘুরে ফিরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেন তোমরা উদ্দীপকটা দেখলে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি অর্থে তোমরা যা পড়ছো তার মধ্যে থেকে কোশ্চেন আসছে, কিন্তু তোমাদেরকে বুঝে পড়তে হবে, না হলে উদ্দীপকটা ধরতে পারবে না। আর উদ্দীপক না ধরতে পারলে অ্যান্সারও ভুল হবে, মার্কস তো ভুল আসবে। আচ্ছা, এরপর আমরা পড়বো অম্ল, ক্ষার এবং লবণ শনাক্তকরণ প্রক্রিয়া বা পদ্ধতি। আমরা আগে পড়েছিলাম কি? লিটমাস টেস্ট। লিটমাস টেস্টের মাধ্যমে আমরা কি করি? কোনো একটা যৌগ অম্লীয় না ক্ষারীয় নাকি নিরপেক্ষ বা লবণ সেটা আমরা বুঝতে পারি। লবণ হচ্ছে এক ধরনের নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ লবণ অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, ক্ষারের ধর্ম প্রদর্শন করে না। আরেকটা কথা, আমরা লবণ কিভাবে পাই? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি হয়? নিরপেক্ষ লবণ তৈরি হয়। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া যা উৎপন্ন হয় সেটা কিন্তু কি করে না? অ্যাসিড এবং ক্ষারের বৈশিষ্ট্য প্রদর্শন করে না, এই কারণে সেটাকে বলা হয় নিরপেক্ষ পদার্থ। আর আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ উৎপন্ন হয়, সেই জন্য সেটা নিরপেক্ষ পদার্থ। তো এটাকে আমরা কিভাবে বের করবো? লিটমাস পেপারের মাধ্যমে। আমরা কি জানি যে লাল লিটমাস কি করে? লাল লিটমাস পেপার ক্ষারের সাথে বিক্রিয়া করে নীল রং ধারণ করে, একই রকম ভাবে নীল লিটমাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে। ধরো তোমাকে কোনো যৌগ দেওয়া হলো, সেটার মধ্যে তুমি কি করবে? সেটা অ্যাসিড, ক্ষার নাকি নিরপেক্ষ, তোমাকে সেটা যদি নির্ণয় করতে দেওয়া হয়, তুমি কি করবে? যৌগটার দ্রবণ তৈরি করবে, দেন এটার মধ্যে প্রথমে লাল লিটমাস পেপার ডুবাবে। যদি লাল লিটমাস পেপারটা ডুবানোর ফলে কোনো রঙের পরিবর্তন না হয়, তাহলে তোমাকে ধরে নিতে হবে
যে এটা হয় অ্যাসিড, না হলে এটা নিরপেক্ষ। তো এরপর তুমি যখন এটার মধ্যে নীল লিটমাস পেপার ডুবাবে, যদি সেটা লাল হয় তাহলে বুঝতে হবে যে দ্রবণটা হচ্ছে অ্যাসিড, কিন্তু যদি লাল রঙের না হয় তাহলে বুঝতে হবে এটা নিরপেক্ষ পদার্থ। অর্থাৎ নিরপেক্ষ পদার্থ কি করে, লাল লিটমাস এবং নীল লিটমাস পেপারে রঙের কোনো পরিবর্তন হয় না, কিন্তু অ্যাসিড যৌগ নীল লিটমাসকে লাল করে, ক্ষার যৌগ লাল লিটমাসকে নীল করে। তো এই তিনটা অপশন দ্বারা আমরা বুঝতে পারি কি লিটমাস পেপার দ্বারা কোন একটা যৌগ অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ সেটা শনাক্ত করতে পারবো। তো আর একটা উপায় আছে, তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে ফুলের নির্যাস। বিভিন্ন ফুল নেওয়া হয়, তারপর সেখান থেকে ফুলের নির্যাস আলাদা আলাদা ভাবে গ্রহণ করা হয় বা সংগ্রহ করা হয় বিভিন্ন টেস্ট টিউবে। আবার সেই সাথে কিছু পদার্থ যেমন কিছু অম্লীয় এবং ক্ষারীয় পদার্থ যেমন চুনের পানি, তারপর হচ্ছে লেবুর রস, টক দই, ভিনেগার, এগুলো আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা টেস্ট টিউবে নেওয়া হয়। এরপর প্রত্যেকটা টেস্ট টিউবে আলাদা আলাদা ভাবে ফুলের নির্যাস, এক একটা ফুলের নির্যাস মিশ্রিত করে এতে বিভিন্ন রকম কালারের পরিবর্তনগুলো আলাদা খাতায় লিখে নেওয়া হয়। এরপর লিটমাস পেপার দিয়ে ফুলের নির্যাসগুলোকে টেস্ট করে দেখা হয় যে কোনটা অ্যাসিডিক, কোনটা ক্ষারীয় এবং কোনটা নিরপেক্ষ। তো এই পরীক্ষার মধ্যে দেখা যায় যে অ্যাসিডিক ফুলের নির্যাসগুলো প্রায় সেম কালার ধারণ করে আর ক্ষারীয় ফুলের নির্যাসগুলো প্রায় সেম কালার ধারণ করে। অর্থাৎ যাদের বৈশিষ্ট্যগুলোতে মিল থাকে তারা প্রায় কাছাকাছি কালার বা বর্ণ ধারণ করে। তো এই রঙের পরিবর্তন দ্বারাও কি করা হয়, কোন একটা দ্রবণ বা কোন একটা যৌগ অ্যাসিডিক, ক্ষারীয় নাকি নিরপেক্ষ সেটা নির্ণয় করা যায়। তো এটাও পড়ে নিবে। এছাড়া এই চ্যাপ্টারের A to Z সব ভালোভাবে দুইবার রিডিং করবে। আর রাসায়নিক বিক্রিয়াগুলো এক একটা 5 বার করে লিখবে, একটা একবার পড়বে 5 বার লিখবে, বই দেখে 2 বার লিখবে, না দেখে 3 বার লিখবে, না হলে এগুলা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি বা ভুলে যাবে। তো প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি এগুলো ঠিক থাকবে। আরেকটা জিনিস মনে রাখবে যে রাসায়নিক বিক্রিয়া যদি ঠিক থাকে তাহলে একদম ফুল মার্কস। রাসায়নিক বিক্রিয়া ঠিক থাকলে তুমি এর বিশ্লেষণ বা বর্ণনাটাও ঠিক দিতে পারবে, ফলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। এবং এই রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোর অ্যান্সার করলে তুমি দেখবে তোমার মার্কস তোলা কত সহজ। একটু পড়তে কষ্ট হলেও তুমি যদি একবার মনোযোগ দিয়ে পড়ে ফেলো তাহলে দেখবে যে তোমার কোনো সমস্যাই হচ্ছে না, ফলে মার্কস গুলো খুব সহজে তুলতে পারবে, হলেই ফুল মার্কস একদম অঙ্কের মতো। তো আশা করছি এই পর্যন্ত যা পড়িয়েছে কোনো অসুবিধা হবে না, সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ করবে। আর হচ্ছে এই চ্যাপ্টারের যত কোশ্চেন গুলো বইয়ে দেওয়া আছে সৃজনশীল এবং সংক্ষিপ্ত সেগুলো ভালোভাবে শিখে নিবে। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।